খ্রিস্টান অ্যাসোসিয়েশন বা YMCA এর একজন মিশনারি টি ডুকান প্যাটন 1890 সালে ভারতে বাস্কেটবলের অন্তর্ভুক্তির পিছনে বিরাট অবদান রাখেন। ক্লাব ফুটবলের মতোই কি ক্লাব বাস্কেটবলটারই ম্যান্ডেটরি হয়ে উঠছে? অ্যাকচুয়ালি ক্লাব কিছুটা তো তা আছেই, তবে ক্লাবের থেকে ডেভেলপমেন্টটা আরও বেশি দরকার হচ্ছে আমাদের জেলাগুলোতে। পশ্চিমবঙ্গে যতগুলো জেলা তার মানে 1% জেলাও তো এখানে খেলা সম্ভব হয় না। মানে কয়েকটা জেলা, যেমন আমাদের বাস্কেটবলের ক্ষেত্রে আমরা দেখেছি যে উত্তর 24 পরগনা, বর্ধমান, বীরভূম, হুগলি, সম্প্রতি শিলিগুড়ি খেলছে, এবং আমাদের এরকম দু একটা হাওড়া ডিস্ট্রিক্ট টিম আছে, তারা আসছে। কিন্তু কি হয়, তাদের যে টুর্নামেন্টগুলো হয়, যেমন আমাদের ক্যালকাটা লিগ হচ্ছে, তাদের বর্ধমান থেকে একটা টিম আসছে এবং তারা খেলে ফিরছে প্রায় 6-7 ঘন্টা। ফলে কী হলে আর প্রচুর বর্ধমান এরকম ডিস্ট্রিক্টে যারা ভালো খেলছে তারা কিন্তু কলকাতার দলগুলোতে চলে আসছে। ফলে ডিস্ট্রিক্ট দলগুলো অবশ্যই দুর্বল হয়ে পড়ে। ফুটবল সব ক্ষেত্রে, আমি বাস্কেটবলের যেহেতু বাস্কেটবল ব্যাপারে আলোচনা, আমি বাস্কেটবলটা নিয়ে হাইলাইট করব। কিন্তু জেলা দলগুলো কিন্তু আপ্রাণ চেষ্টা করে তারা টিমটাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকে ধরুন এই যে বর্ধমানে NBA খেলতে গিয়েছিল, সেখানে একটি বর্ধমানের ছেলেই কিন্তু ভারতীয় দলে চান্স পেয়েছিল ইউথ টিমে, যেটা ইয়েতে আমাদের NBA থেকে যে টুর্নামেন্টটা হয়, সেটা হয়তো পরে ওরা আপনারা আরও জানতে পারবেন। তো আমার মনে হয় ডিস্ট্রিক্টের উন্নতি অসম্ভবভাবে খুব ভালোভাবে হওয়া দরকার আছে। প্রচুর ডিস্ট্রিক্ট টিম রয়েছে, তারা চেষ্টা করছে, যেমনভাবে আন্তরিকভাবে চেষ্টা করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন এই আরও ডিস্ট্রিক্টকে ইনভলভ করার জন্য। অনেক বেশি, যত বেশি ডিস্ট্রিক্ট হবে তত বেশি কিন্তু আমার মনে হয় যে কোনো খেলা ডেভেলপমেন্ট হবে, এটা আমার ধারণা। NBA থেকে আর্থিক অনুদান হিসেবে কীরকম ক্লাবগুলো কীরকমভাবে পাচ্ছে? প্রতি বছর রাজ্য সরকার মানে স্পোর্টস কাউন্সিল বা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস ডিপার্টমেন্ট প্রত্যেক অ্যাসোসিয়েশনকে তারা একটা দেন, আর্থিক অনুদান দেন। তো সেইটুকুই, আর কিছু না। ক্লাব প্রসিডিওরগুলো ক্লাব ছাড়া কি কোনোভাবে টুর্নামেন্টে খেলার জন্য কী কী যোগ্যতা স্পন্সর? না, এখন পর্যন্ত না সেইভাবে স্পন্সরশিপ এগিয়ে এসে করছে। যেমন সম্প্রতি আমরা গত বছর আমরা ইউথ ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করেছিলাম, সেটা হয়েছিল আমাদের বাস্কেটবল গ্রাউন্ডে এবং ডুমুরজোলা স্টেডিয়ামে। তখন আমাদের অবশ্যই কিছু স্পন্সরশিপ দিয়েছেন, তাদেরকে আমাদের আন্তরিক ধন্যবাদ। তা না হলে একটা দেখুন ন্যাশনালস করতে গেলে অন্ততপক্ষে 2-2.5 কোটি টাকা তো লাগেই। তো সেখানে সেই সময় স্পন্সরশিপ এসেছিল এবং BFIও যথেষ্ট পরিমাণে হেল্প করেছে। তখন তাতে জাতীয় এবং ওয়েস্ট বেঙ্গল আমরা বাস্কেটবল অ্যাসোসিয়েশন রয়েছেনি, তো সেইভাবে একটা করা হয়েছে। এমনিতেই যে কোনো স্পন্সর এগিয়ে আসছেন সেটা হয় না, তবে যারা স্টেট চ্যাম্পিয়নশিপ করে সেই ক্লাবগুলোর তাদের নিজেদের রেফারেন্স বা তাদের কি বলবো, তারা যেইভাবে ইনফ্লুয়েন্স করে কিছু স্পন্সরশিপ আনতে পারে, সেটা তাদের ক্লাবের স্টেট চ্যাম্পিয়নশিপে যখন তারা কন্ট্যাক্ট করেন। under-16 বা under-19 খেলোয়াড়দের জন্য কিছু বিশেষ বার্তা? অবশ্যই তারা এখানেও দেখুন অনেক বাচ্চারা আপনারা আজকে দেখেছেন, প্রচুর বাচ্চারা তারা under-16, under-19, এমনকি under-14ও আছে। তবে আমার মনে হয় স্কুলগুলো কলকাতার বুকে আমি বলছি, তারা অনেক ইংলিশ মিডিয়াম স্কুলগুলো তারা কিন্তু বাচ্চাদেরকে বাস্কেটবলে অনেকটা উৎসাহিত করছে। কিন্তু সেই বাচ্চাগুলোকে কিন্তু স্কুল থেকে এসে আবার কোনো না কোনো ক্লাবের ইউনিটে তাদের খেলতে হচ্ছে। তারা যত বেশি অনুশীলন করবে এবং ভালো কোচের আন্ডারে, তা আমার মনে হয় তাহলে আরও অনেক বেশি উন্নতি করতে পারবে। কারণ বলছে যে রুট থেকে যদি আমরা গ্রাস রুট বা তৃণমূল লেভেল থেকে যদি বাচ্চা তুলতে না পারি, তাহলে একটা জায়গায় গিয়ে তো আটকে যাবে তারা। কারণ সাপ্লাইটা হয় গ্রাস রুট থেকে, এটা তো কমন সব খেলার ক্ষেত্রে একই কথা। তো আমারও ছোট্ট বুদ্ধিতে বলে যে যত বেশি গ্রাস রুট থেকে বাচ্চা উঠে আসবে, সেখান থেকে বাচ্চাদেরকে স্ক্রিনিং করে নেওয়া ভালো কোচের আন্ডারে, আমার মনে হয় এইভাবে করতে পারলে বাংলার বাস্কেটবলে অবশ্যই আরও অনেক বেশি উন্নতি হবে, নিশ্চয়ই উন্নতি হবে। কারণ আমাদের
অ্যাসোসিয়েশন, আমাদের প্রেসিডেন্ট, বাস্কেটবল অ্যাসোসিয়েশন সেক্রেটারি সকলে মিলে, পুরো কমিটি মিলে, পুরো অ্যাসোসিয়েশন মিলে অনেক চেষ্টা করছে যেন বাস্কেটবলকে আরও উন্নত করা যায়। আর এত সুন্দর একটা খেলা। পশ্চিমবঙ্গে এখনও অবধি কতজন খেলোয়াড় ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল গেমের ক্ষেত্রে কোয়ালিফাইড হয়েছেন, এবং সে যদি কোয়ালিফাইড হতে চায় তার জন্য কী কী প্রসিডিওর থাকছে? দেখুন, পশ্চিমবঙ্গের আমাদের অনেক আগে থেকে, আমরা অনেক পরের গ্রুপ, তো প্রচুর মানুষ, তখন মিহির মুখার্জি ছিলেন, সুকুমার দা ছিলেন, তারা আজকে পৃথিবীতে কেউই নেই। এরকম বাংলা দলের হয়ে অনেকেই আন্তর্জাতিক লেভেলে খেলেছেন। এখন বর্তমানেও যারা আছেন, কয়েকজন তো ইন্ডিয়া ক্যাম্পে ছিলেন এবং আছেন, ওরা ডাকছে, তবে তে সংখ্যাটা খুবই কম। যেমন মধুকুমারীর কথা বলবো, ও বাংলার মেয়ে, কিন্তু ও ভারতীয় ইন্ডিয়ার হয়ে রিপ্রেজেন্ট করে সবাই স্বাভাবিকভাবে রেল তাদের টেনে নিচ্ছে। মেয়েদের ক্ষেত্রে আমি বলছি, তারা ইন্ডিয়া খেলে সবাই তো চাকরি চায় না, পেটের দায়। দেখুন, আমার একটা মনে হয়, খেলাতে যদি একটা পেশাগত ব্যাপার না থাকে তাহলে কেউ কিন্তু উৎসাহিত হবে না। যেই খেলা জানে যে আমি শুধু খেলবো, কিন্তু আমার চাকরির জায়গা নেই, আমি পেটের জায়গা নেই, আমি কিন্তু সেই খেলা আমি বলবো কোনো প্লেয়ার আসবে না, আসতে পারে না। তো আমরা কি বাস্কেটবল খেলাচ্ছি, আমরা কি জানি যে কে চাকরি পাবে কে না পাবে? কোনো উত্তর নেই। অন্তত আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো না যে মানে বাস্কেটবল খুব এমন একটা লেভেলে খেলতে হবে যাতে সে চাকরি পায়। ওয়েস্ট বেঙ্গলে যদি বলি, শুধু আমাদের রেল টিম আছে আর পুলিশ টিম আছে কিছুটা, আর অবশ্যই আর রেল টিম যখন একটা কেন্দ্রীয় সংস্থা, সে তো তার টপ প্লেয়ারদেরকে রিক্রুট করবে। সারা ভারতবর্ষ থেকে রিক্রুটমেন্টটা হয়, শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষ থেকে রিক্রুট। হয়তো বাংলাতে যদি একটি মেয়ে ভালো খেলছে, ভারতীয় দলে খেয়েছে, নিশ্চয়ই তার সুযোগ থাকবে রেলে ঢোকার। My name is Anishka Shah. I'm from Good Counsel, Calcutta Good Counsel, and I'm here. I'm playing basketball since class 6. I played 2 school nationals, and I'm still playing. Basketball is love. You can't skip a day and play. Stay without it. Why are you choosing basketball? It's my dream. It's my dream to play basketball in a professional way, and I still want to continue till my death. I'm playing small forward. I always do, and 45 though, and I'm still continuing. Why are you मतलब आप सामने में क्या दिखना चाहते हो? आपके लिए कौन सा टूर्नामेंट आपको जीतना है? वुमेंस लीग आ रहे, वो जीतना है, एंड जूनियर्स भी आ रहे, वो भी जीतना है. Turn around, go in, yeah. Convert your shot, do it again. Come on, go in, right? Go in, turn around, go in, shot, yeah. That's what I want. Come on. 1934 সালে প্রথম ভারতের নিউ দিল্লিতে ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এইভাবে খুব তাড়াতাড়ি নিয়মিতভাবে ভারতবর্ষে অ্যানুয়াল কম্পিটিশন অনুষ্ঠিত হওয়া শুরু হয়, যা প্রথম দিকে YMCA পুরোটা কন্ট্রোল করত। স্বাধীনতার পরে 1950 সালে ভারতের দ্য বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া BFI প্রতিষ্ঠিত হয়। পাঞ্জাবের একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা সতনাম সিং হলেন প্রথম বাস্কেটবল খেলোয়াড় যিনি NBA-তে জায়গা করে নেন। এছাড়াও এশিয়ান লেভেলে জেতা ভারতীয় বাস্কেটবল টিমেরও সদস্য ছিলেন তিনি।
নাম কি? আমার নাম দিয়া হাজরা, কোন ক্লাসে পড়ো? কলেজে সেকেন্ড ইয়ার। Okay, তো তুমি কত বছর বয়স থেকে এই খেলাটা খেলছো? 14 ইয়ার্স ওল্ড যখন ছিলাম তখন থেকে বাস্কেটবল খেলা স্টার্ট করেছি আমি। অনেক তো খেলা রয়েছে, সব ছেড়ে বাস্কেটবলই কেন? না, অ্যাকচুয়ালি আমি স্কুলে অ্যাথলিট ছিলাম, 100 মিটার রান আমার ইভেন্ট মানে ফেভারিট ছিল। তার রিলেটেড একটা দিদি ছিল, ও আমাকে নিয়ে গেছিলো, তারপরই আমার ইন্টারেস্ট জাগে, তারপর মানে আমি গেমটাকে পছন্দ করি, তারপর থেকে আমার মানে জার্নি স্টার্ট হয়। ভালোবেসেই তাহলে এই খেলাকে বেছে নেওয়া। হ্যাঁ, ভালোবেসি। যদি তুমি বাস্কেটবল প্লেয়ার না হতে তাহলে কোন খেলাকে বেছে নিতে? আমি অ্যাথলিটই হতাম। আঠারোশো 93 থেকে 1894 এর মধ্যে টি ডুকান প্যাটন যখন ক্যালকাটা YMCA তে ছিলেন, তখন তিনি কলকাতাতে বাস্কেটবলকে নিয়ে আসেন। এত বড় একটা ক্লাব, সেই ক্লাবের এই বিশাল কর্মযজ্ঞ সামলান কিভাবে? এত বড় ক্লাব, এত বড় কর্মযোগ্য, এটা যেমনি বললেন, সত্যি কথা, আমাদের কর্মযোগ্যতা যে সারা বছর হয় সেটা আমরা শিখে এসেছি আমাদের পূর্বসূরিদের দেখে। এবং সত্যি কথা, 1917 সালে যখন ক্লাবটা শুরু হয়েছিল, সেই থেকে যারা আমাদের পূর্বসূরি আছে তাদের ইতিহাসগুলো আমরা ঘেঁটেছি, ইতিহাসগুলো দেখেছি। একা একা তো আমরা কেউ ক্লাব চালাই না, বসে রয়েছি ক্যামেরার সামনে, হয়তো আমি একা, কিন্তু আমার পিছনে রয়েছে প্রচুর মানুষ এবং প্রচুর সমর্থক বা গার্জেন, স্টুডেন্ট, আমরা যারা রয়েছি সবাই মিলে আমাদের ক্লাব এইভাবেই একসঙ্গে এগিয়ে যায়। চাপ পড়ে ঠিক কথা, কিন্তু এটা আমরা গর্ববোধ করি যে আমরা রাখির সঙ্গের সঙ্গে যুক্ত এবং আগামী দিনেও এই গর্ব নিয়ে থাকতে চাই। স্যার, এখানে কতজন স্টুডেন্ট রয়েছে? আমাদের বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। একদম নভিস মানে যারা শুরু হচ্ছে, তারপর থেকে বিভিন্ন স্টেপ,
under 14, under 16, under 19 এবং ওপেন 12, মানে ওপেন যারা হয়, যাদের বয়সের কোনো থাকে না, সেরম করে প্রায় ধরুন 3 থেকে 350 বাচ্চা বা স্টুডেন্ট আমাদের বিভিন্ন এজ গ্রুপে খেলাধুলো করে। আচ্ছা, বাস্কেটবলের ক্ষেত্রে স্টুডেন্টদের ফিটনেসের জন্য আপনি কি বলছেন? বাস্কেটবলের ক্ষেত্রে আপনি হয়তো জানেন যে বাস্কেটবল এমন একটি গেম, ফিটনেস ছাড়া বাস্কেটবল খেলা সম্ভব নয়। আমার মনে হয়, আমি ঠিক ভুল হতে পারি, ওয়ার্ল্ডের সেকেন্ড ফাস্টেস্ট গেম এই বাস্কেটবল। সুতরাং এখানে ফিটনেস থাকাটা খুব জরুরি। এবং তার সাথে সাথে ওই যে যেমনি কথায় আছে না, যত গুড় দেবেন তেমন মিষ্টি হবে, যতটা আপনারা বা আমরা প্রত্যেকে ছোট ছোট ছেলে মেয়েদের সাহায্য করব, যতটা জায়গা করে দিতে পারবো ওদের, তত বেশি ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। এই সুতরাং এই ফাস্টেস্ট গেমের ক্ষেত্রে আমাদের খাটাখাটুনি করতে হয় অনেক। এখন রেজাল্ট বলে সবসময় কতগুলো ভালো তৈরি হলো প্লেয়ার, কারা কি রেজাল্ট করলো সেটার উপর নির্ভর করে। রাখির সঙ্গে সেই তুলনায় একদম টপ না বললেও সামনের সারিতে রয়েছে ভারতবর্ষের বাস্কেটবলের মানচিত্রে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা না করলেই নয়, সেটা হলো যে বিদেশের প্লেয়ারদের হাইটের সাথে আমাদের ভারতীয় প্লেয়ারদের হাইট কিন্তু সেক্ষেত্রে অনেকটাই কম যদি কম্পেয়ার করা হয়। সেই জন্য কি আমাদের ভারতে বাস্কেটবল প্লেয়াররা একটু পিছিয়ে রয়েছেন? এটা কি আপনার, মানে আপনি কি এটার সাথে সহমত? জেনেটিক্যালি ভারতবর্ষের হাইট একটু কম, এটা সত্যি কথা। তবে ভারতবর্ষে লম্বা নেই এটাও ভুল কথা। ভারতবর্ষে আমরা তো ন্যাশনাল লেভেলে খেলা দেখতে গিয়ে দেখি 6 ফুট 8 ইঞ্চি, 7 ফুট এরকম প্লেয়ার আছে। কিন্তু আমার মনে হয় শারীরিক গঠনে কিছু একটা ভারতবর্ষের লোকের বা ভারতবর্ষের মানুষের কিছু সমস্যা থাকে। এর সঙ্গে রয়েছে তো অবশ্যই ইনফ্রাস্ট্রাকচার। বিদেশের মাটিতে যে ধরনের টেস্ট করে, যে ধরনের সুযোগ সুবিধা পেয়ে প্লেয়াররা বড় হয়, ভারতবর্ষে সেরকম হয় না, যার জন্য অনেক লম্বা প্লেয়ারও এত ফিটনেস আনতে পারে না, যার জন্য ওই লেভেলে গিয়ে কম্পিট করতে পারে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন যেটা আপনাকে না করলেই নয়, সেটা হলো এই ক্লাবের ঐতিহ্য, সেই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। এটা কি আমি তাহলে বলতে পারি এরকম যে 1917 সালে রাখি সংঘের এস্টাবলিশমেন্ট। তো 17 সালের তখন তো বাস্কেটবলটা ঠিক রাখি সংঘে খেলা হতো না। রাখি সংঘ স্বাধীনতা সংগ্রামীদের একটা আখড়া ছিল। এই মাঠটার সামনেতে পেছন দিকেই একটা ছোট্ট মাঠ ছিল, যেখানে লাঠি খেলা এবং স্বাধীনতা সংগ্রামীরা যা যা করতো সেই সব ইকুইপমেন্ট এখানে থাকতো, লুকোনো থাকতো। এবং গর্ববোধ করি যে পুলিশের চোখকে লাল মুখো যারা ছিল তাদের এড়িয়ে এখানে স্বাধীনতা সংগ্রামীরা তৈরি হতো। আস্তে আস্তে রাখি সংঘ তৈরি হয় যখন নেতাজি সুভাষচন্দ্র বোস মেয়র হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের, তখন আমাদের এই মাঠটুকুনি দেওয়া হয়েছিল বাস্কেটবল খেলার জন্য। এবং ঐতিহ্যটা সেখান থেকেই শুরু হয়। সেই থেকে আমাদের বাস্কেটবলের খেলা শুরু। এবং আস্তে আস্তে আমাদের পূর্বসূরির কথা প্রথমেই বলেছি, তাদের মধ্যে একজনের কথা না বললেই নয়, যে আমাদের বিনু চ্যাটার্জি। বিনুদার যেহেতু আমি দেখেছি বলে বলছি, অবশ্যই আমার পূর্বসূরিরা আরও বড় বড় মানুষ ছিলেন, আমি দেখেছি বা আমাদের দেখা বিনু চ্যাটার্জি, যার উৎসাহে আমাদের এই কংক্রিটের মাঠ হয়েছে। চিটলাঙ্গিয়া সাহেব তার মধ্যে অন্যতম, উনি মাঠটা আমাদের করে দিয়েছেন। এরপরে ডেভেলপমেন্ট হয়েছে, আপনারা জানেন আমাদের সঙ্গের সভাপতি রয়েছেন শ্রী ফিরহাদ হাকিম মহাশয়, ওনার এতে এই শেড করে দেওয়া। এর সঙ্গে সঙ্গে আমাদের যারা কর্মকর্তা হয়েছি, আমরা খেলাধুলো করার শেষে যারা কর্মকর্তা হয়েছি বা যারা এখনও আমাদের সিনিয়রেরা রয়েছেন, এদের এফোর্ট দিয়েই এই ক্লাবের ঐতিহ্য আস্তে আস্তে 108 থেকে 109 বছরে পদার্পণ করলো। আমি চাইব যে এইভাবেই আমাদের রাখি সংঘের হলুদ ধ্বজা এগিয়ে যাবে
দিনের পর দিন, বছরের পর বছর। বর্তমানে কলকাতাতে বিভিন্ন ক্লাবে বাস্কেটবলের প্রশিক্ষণ দেওয়া হয়। কলকাতার বিভিন্ন স্কুলেও বাস্কেটবল এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে।